হ্যালো অ্যান্ড ওয়েলকাম এমইসি স্টোরি। আজকে আমরা সদ্য মুক্তি পাওয়া শাকিবের তুফান সিনেমার এক্সপ্লেইন দেখব। তুফান সিনেমা শাকিব খানের ভক্তদের জন্য একটি উদাহরণ স্বরূপ। এই সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বিনোদনের নয়, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর গল্পও বলতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। সময় 1990। গালিব বিন গনি ওরফে তুফান একটা রাজনৈতিক পার্টির ভিতরে এসে লাল পানি খাচ্ছিল। তখন ওখানে উপস্থিত লাবলু নামে এক মাস্তান বলে ওঠে, এই তুই কিডারে? জীবনে কয়টা মার্ডার করেছিস তুই? বেশি হলে 5টা, 10টা, বড় জোর 20টা। এখানে যাদেরকে দেখতেছিস কমপক্ষে 50টা মার্ডার ঝেড়েছে। 100-র উপরে মার্ডার না করলে ওই তুই নিচে বয়। আর একজন তুফানকে অকথ্য ভাষায় গালাগালি করলে তুফান সেখান থেকে বেরিয়ে যায়। তবে আমরা দেখি তুফান বাইরে গিয়ে তার গাড়ির ডিকিটা খুলে একটা মেশিন গান হাতে নেয়, আর মুহূর্তের মধ্যেই ওই রাজনৈতিক নেতাদের সবাইকে এলোপাথারি গুলি করে মেরে ফেলে। সিন চেঞ্জ হলে আমরা দেখি শান্ত নামে একজন ছেলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। শান্তর ইচ্ছা সে একজন নায়ক হবে, তাই সে একদিন এফডিসিতে যায় জুনিয়র আর্টিস্ট হিসেবে। এরপর ওখানকার একজন জুনিয়র কস্টিউম ডিজাইনার তাকে না চিনে একটি গানের শুটিং এর মাঝে পাঠিয়ে দেয়। কিন্তু এরপর কারণটা বুঝতেই পারছেন, জুলি তাকে না বুঝে ওই সেটে পাঠিয়েছিল। আর জুলি হলো একজন জুনিয়র কস্টিউম ডিজাইনার। তার স্বপ্ন হলো সে একদিন এশিয়ার সবচেয়ে বড় কস্টিউম ডিজাইনার হবে। এরপর শান্ত জুলির কাছে জোরাজুরি করলে জুলি বলে, ঠিক আছে, কথা দিতে পারছি না, তবে আমার 2-1 জন পরিচিত আছে, কাল সকালে আসো, তোমাকে আমি দেখা করাবো। এরপর জুলি একদিন শান্তকে শুটিং দেখাতে নিয়ে গেলে সেখানে নায়ক আর ভিলেনের সত্যি সত্যি মারামারি লেগে যায়। তখন জুলি সেখানে ঝগড়া থামাতে গেলে ভিলেন জুলির গায়েও হাত দেয়। আর এটা দেখে শান্ত তাদেরকে উড়াধুরা মারতে থাকে। আর এটা দেখে পরিচালক তো হা করে তাকিয়ে থাকে। আর জুলিও শান্তর প্রতি ইমপ্রেসড হয়ে যায়, আর ওদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। মানে তাদের ভিতর মাখামাখিটা আরো একটু বেশি জমে যায়। এই জন্য ওই গ্রামের সবাই যে যা পারে নিয়ে আসে শান্তকে মারার জন্য। তবে কেন জানি শান্তকে দেখার পর সবাই ভয় পেয়ে যায় আর দৌড়াতে থাকে পালানোর জন্য। এরপর জুলি আর শান্ত বাসায় আসলে জুলি শান্তকে প্রশ্ন করে, ওরা তোমাকে দেখে ভয় পেলো কেন? শান্ত বলে, কি জানি, ভূত দেখেছে হয়তো। তখন হঠাৎ বাইরে চিল্লাচিল্লির আওয়াজ শুনে শান্ত দৌড়ে গিয়ে দেখে পার্বতী বৌদির ডেলিভারি হবে, তাই সে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। আর এখন তাকে হাসপাতালে নেওয়াটা খুব বেশি জরুরি। তাই শান্ত দৌড়ে গিয়ে শফিক ভাইকে বলে তার গাড়িতে করে পার্বতী বৌদিকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার তাদেরকে বলে ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে, আর হাসপাতালে এই গ্রুপের রক্ত প্রয়োজন মাফিক নেই। আপনারা রোগীকে বাঁচাতে হলে দ্রুত ও নেগেটিভ রক্ত জোগাড় করুন, তা না হলে আমাদের পক্ষে এই রোগীকে বাঁচানো দুষ্কর হয়ে পড়বে। এটা শুনে তারা অনেক চিন্তায় পড়ে যায়। তখন শান্ত বলে, চিন্তা করো না শিবুদা, আমি বৌদির জন্য রক্ত জোগাড় করে আনছি। এরপর আমরা দেখি শান্ত তার বস্তিতে আসে আর মসজিদের মাইকে অ্যানাউন্স করে বলে, পার্বতী বৌদির ও নেগেটিভ রক্ত লাগবে, কেউ রক্ত দিতে চাইলে মসজিদের সামনে আসুন। এরপর শান্ত বাইরে আসলে দেখে পুরা শান্ত অনেক খুশি হয়ে যায় আর এই ভিলেনের রোলটা করে। এরপর শান্ত সন্ধ্যাবেলা বাড়িতে কেমন হয়েছে এটা দেখার জন্য। আর সূচনা বড় নায়িকা হওয়ার কারণে ডিরেক্টর তাকে পারমিশনও দিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সিনেমা রিলিজের ডেটও চলে আসে। সেদিন শান্ত অনেক খুশি ছিল আর সে মহল্লাবাসীকে এই সিনেমা দেখার জন্য আহ্বানও জানিয়েছিল। সবাইকে বলেছিল এই সিনেমাটা যেন দেখে, কারণ এটা তার জীবনের প্রথম সিনেমা। তো সিনেমা দেখতে দেখতে পুরো শেষ হয়ে যায়, কিন্তু শান্তকে তারা কোথাও দেখতে পায় না। আর এই জন্য তারা শান্তকে চিটার বাটপার বলে গালাগালি করতে থাকে। বলে, আমার জমানো টাকা ভাঙিয়ে তোর এই সিনেমা দেখতে এসেছিলাম, তুই একটা বড় বাটপার, এত বড় ধোকা দিলি আমাদের। আর এদিকে শান্ত মন খারাপ করে বাসায় এসে কান্নাকাটি করতে থাকে, বলে আমার সাথেই কেন এমন হয় বারবার। তখন জুলি শান্তকে সান্ত্বনা দিতে গেলে শান্ত জুলিকে বের করে দেয়, বলে আমার কাউকে লাগবে না, তোমরা যাও তো ভাই। আর এদিকে শান্ত এত দুঃখ কষ্ট মেনে নিতে না পেরে একটা ব্রিজ থেকে লাফ দিয়ে মারা যেতে চায়। আর সে যখনই লাফ দিতে যায় তখনই আচমকা অনেকগুলো গেট পার করে তারা শান্তকে একটা গোডাউনের ভিতর নিয়ে যায়। আর তখন শান্তর সামনে গালিব বিন গনি মানে তুফান হাজির হয়। আর এটা দেখে তো শান্ত পুরাই অবাক, হুবহু জিরাস কপি। শান্ত ভাবে তার মতোই দেখতে আরো একজন লোক, কিভাবে সম্ভব? তখন শান্ত অনেক ইমোশনাল হয়ে যায় আর কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, হ্যাঁ ভাই আমি পারবো, আমাকে কাজটা দেন, আমার কেউ নাই তো তাই আমাকে কেউ দাম দেয় না, আমি এই কাজটা করব, আমাকে কাজটা দেন। এরপর তুফান শান্তকে সবকিছু ক্লিয়ার করে, বলে অনেকদিন ধরেই শুনে এই সিনেমায় তুমিই হচ্ছে এই সিনেমার নায়ক। আর নায়ক হওয়ার কথা শুনে শান্ত অনেক খুশি হয়ে যায়, তার ভিতর বেঁচে থাকার আবার আগ্রহ জাগে। তখন হঠাৎ করেই তুফান বলছিল, কিন্তু এই ঝাপসাটাকে দিয়ে হবে না, একে বিদায় করো এখান থেকে, আর দুবাই থেকে সার্জারি করে আমার মতো দেখতে আরেকজনকে নিয়ে আসো। কারণ শান্ত আর তুফানের মাঝে ছিল আকাশ পাতাল তফাৎ। যেমন একজন ছিল শীর্ষ সন্ত্রাসী, আরেকজন খারাপ কাজের ধারে কাছেও নাই। এদের চলন বলন, অঙ্গভঙ্গি এবং স্টাইলে ছিল এক একজনের এক এক রকম। কিন্তু তুফান জানতো শান্তকে দিয়েই হবে, তাই সে এই চালটা চেলেছে। কারণ শান্ত ছিল আমার মতো চেহারা, লুক, স্টাইল সবকিছু আমার মতো হতে হবে, তারপরে তোমাকে আমি বলে দিব তোমাকে কোথায় কখন শুটিং এ যেতে হবে। তখন শান্ত বলে, হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। তখন তুফান চলে যায়। আর এই সিনেমাটা যেহেতু বানানো
হবে তুফানের বাস্তব জীবন কাহিনী নিয়ে, তাই তুফান চলে যাওয়ার পর সেখানে একজন লোক এসে শান্তকে তুফানের জীবনের কাহিনীটা বলতে থাকে। এনার নাম হলো জালালউদ্দিন। মুভিতে তুফান এনাকে বাবা বলে ডাকেন। এখন আমরা তুফানের জীবনের ফ্ল্যাশব্যাক দেখি। ইনি তুফানের বাবা গনি মিয়া। তুফানকে জন্ম দিতে গিয়ে তুফানের মা মারা যায়, আর এই জন্য এই মহিলাটি তুফানের বাবাকে বলে রাক্ষস জন্ম দিছে, জন্মের সময়ই মায়েরে খাইছে। এখন তুফানের বয়স 15 বছর, আর তাদের এলাকাতে বেড়ে উঠেছে জমি দখল ও চড়া সুদের অত্যাচার। তুফানের বাবা এই অত্যাচারের প্রতিবাদ করলে এলাকার ক্ষমতাধর শাহনেওয়াজ এসে দিনে দুপুরে সবার সামনে গনি মিয়াকে গলা কেটে হত্যা করে। আর এর জন্য তুফানও তখন রেগে গিয়ে শাহনেওয়াজের বডি থেকে এক কোপে মাথা আলাদা করে দেয়, আর ওই মাথাটা তার বাবার দেহের কাছে নিয়ে ফেলে দেয়। আর এটা দেখে শাহনেওয়াজের সাথে থাকা সবাই ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায়। আর শাহনেওয়াজকে মারার কারণে এরপর পুলিশ এসে তুফানকে ধরে নিয়ে যায়। আর এরপর আমরা দেখি মাঝপথে পুলিশের গাড়ি আটকানোর জন্য দাঁড়িয়ে আছে বাশির ভাই। আর বাশির ভাই হলো একজন খুবই দাপটশালী লোক, যার কথায় পুলিশ ওঠে এবং বসে। সন্দেহ হলেন আমাদের বাংলার শ্রেষ্ঠ খলনায়ক মিশা সওদাগর। সাকিব এবং এনার জুটি মানেই মুভি হিট। যাই হোক, এরপর বাশির ভাই পুলিশের পথ আটকায় আর তুফানকে ছেড়ে দিতে বলে। তখন পুলিশ বলে এই ছেলেটাকে হাতে নাতে ধরেছে, ও দিনে দুপুরে সবার সামনে শাহনেওয়াজের গলা কেটে মেরে ফেলেছে, তাই এখন ওর জেল হবে আর 18 বছর পূরণ হলেই ফাঁসি। তখন বাশির ভাই বলে যে যাওয়ার সে তো চলেই গেছে, এই অবুঝ ছেলেটাকে জেল আমি দিতেছি। এরপর সিন শিফট হলে আমরা দেখি গালিব এখন বড় হয়ে গেছে আর তাকে তুফানি বানিয়ে দিয়েছে বাশির ভাই, সেই থেকে তার নাম তুফান। এরপর তুফান বলে বাশির ভাই বলেছিল আমি একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। একটা রাজনৈতিক মিটিং এ নেতারা তুফানকে নিয়ে বলাবলি করছিল। তুফানকে নিয়ে তাদের এখন এমন অবস্থা, না গেলা যাচ্ছে না উগলানো যাচ্ছে, ফেলে দিলি। অন্য এক দিক থেকে আরেকজন বলে তুফানের জন্যই কিন্তু আজ আমরা তলানির দল থেকে সরকার গঠন করেছি। আরো এক দিক থেকে অন্য একজন বলে তুফানকে নিয়েছি বলে এই সরকারের প্রতি জনগণ চরম নাখোশ। এখনই তুফানকে সরানো না গেলে পরবর্তী ইলেকশনে আমরা কনফার্ম ডাব্বা মারবো। তুফান থাকলে কেউই আমাদেরকে ভোট দিবে না, কিন্তু প্রশ্ন হলো তুফানকে সরাবে না। তখন আকরাম জানায়, শালা খুশি হয়ে তুফানের হাতে একটা শটগান তুলে দেয়, বলে এইটা তোর উপহার। তখন তুফান বলে ভাই প্রথম আইছে আপনার কাছে, লন মিষ্টি খান। তখন তালা বলে ভাই তুই বাশিরে মারছিস বলে খাইতাছি, নাইলে খাইতাম না। তখন তালা নিজেও তার দলের সবাইকে তুফানের মিষ্টি খেতে বলে। তখন এক এক করে সবাই ধর ধর করে পড়ে আর মরে। তালা বলে ভাই তুই কি মিষ্টি খাওয়াইলি রে, আমার কলজাটা জ্বলতাছে। শেষে তুফান ওই শটগান দিয়েই তালার মাথার খুলি উড়িয়ে দেয়। এরপর তুফান ওখান থেকে চলে আসতে লাগলে দেখে একজন এখনো মরে নাই। তখন তুফান বলে কি রে তুই মরস নাই কেন? ওই লোকটা বলে ভাই আমি মিষ্টি খাই নাই কারণ আমার ডায়াবেটিস। তুফান জিজ্ঞেস করে কখন থেকে? ওই লোকটা বলে ভাই আপনি যখন মিষ্টি নিয়ে আসছেন তখন থেকে। তুফান বলে তুই শালা বহুত যাইরা, তোরে আমার ভাল লাগছে, আয় আমার লগে। এরপর প্রধান বিরোধী দল, যেই দলটার পরিণতি আমরা মুভির শুরুতেই দেখেছি, আর এখন আপনাদের দল। যদিও তুফান এখনো আপনাদের খেয়ে দেয় নাই, তবে আমার ধারণা খেয়ে দিবে। আর ওর আসল নাম তুফান না, ওর নাম গালিব। ওকে তুফান বানিয়েছিল বাশির। আমি সুযোগের অপেক্ষায় আছি, একটা যদি সুযোগ পাই তুফানকে একদম খেয়ে দিব স্যার। আকরাম তুফানকে ধরার জন্য অনেক লোক নিয়োগ দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তারা কেউই তুফানের কোনো খোঁজ দিতে পারে না। একজন তো বলে তুফান তো দেশেই নাই, হয়তো দুবাই চলে গেছে। তাছাড়া তুফানের এত সুন্দর বাড়িতে আসতে পেরে খুশিতে মোচড়ামুচড়ি করছিল। তুফান বলে হেড, খালি স্যুট পরলেই তুফান হওয়া যায় নাকি? তুফান হতে লাগে সাহস, অ্যাটিটিউড, তুফানের মতো অঙ্গভঙ্গি, তুফানের মতো তাকানি। শুধু চুল দাঁড়িয়ে আর স্যুট বুট পরলেই কি তুফান হওয়া যায়? সর এখান থেকে, তোকে দিয়ে হবে না, তুই তো পুরোই ঝাপসা। তখন শান্ত বলে ভাই আমি পারবো, আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। তখন তুফান বলে পারবি? আচ্ছা যা, ব্যালকনিতে কিছু ব্যবসায়ী বসে আছে, ওদের কাছে গিয়ে ডিলটা ফাইনাল করে আয়। তখন সূচনা গিয়ে তুফানকে বোঝাতে থাকে দেখো সে তোমার বাবার মতো, তাকে এবারের মতো মাফ করে দাও। কিন্তু তুফান কোনো কথা শোনে না। তখন মিমিকেও একটা থাপ্পড় দিয়ে তার বাবাকে গুলি করে মেরে ফেলে। আর তার কাছে বেঈমানের কোনো আশ্রয় নেই বলে সে দূরে গিয়ে সিগারেট খেতে খেতে কাঁদতে থাকে। এরপর সিন শিফট হলে আমরা দেখি ইয়াসিন তার লিডারকে বলে দেশের পরিস্থিতি এখন ভালো না, সবাই তুফানের উপর চরম নাখোশ। সামনের নির্বাচনে জয়লাভ করতে হলে তুফানকে আগে মুনকার নাকিরের কাছে পাঠাতে হবে। তখন লিডার বলে ঠিক আছে যা করার করো, কিন্তু কোনোভাবে ক্ষমতা হাতছাড়া করা যাবে না। এরপর বেলাল ওরফে জামশেদকে সিআইডি ধরে ফেলে। এরপর সূচনা বলে আর আমার কি হবে? তুফান বলে তুমি যা করতেছিলা তাই করবা, এই
কয়দিন এই অ্যাক্টিং ফ্যাক্টিং করো, তুমি তো এটাই চাইছিলা। দেশের পরিস্থিতিটা একটু ভালো হোক, ক্ষমতাটা আবার হাতে পাই, আমি আবার ফিরে আসবো, সে পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। এরপর তুফান শান্তকে ডেকে বলে, এটাই তো শেষ পরীক্ষা, এটাতে পাশ করলেই তো সিনেমা শুটিং শুরু হবে। আমি কিছুদিনের জন্য কয়েকটা গুলি করে গ্রাম, পাড়া, মহল্লা, এমনকি পুরো দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এরপর এসিপি আকরাম একদিন সূচনার শুটিং সেটের মেকআপ রুমে এসে বলে, এই কাজটা তুমি কিভাবে করতে পারলে? সূচনা তখন বলে, এটাই তখন তার কাছে সঠিক কাজ বলে মনে হয়েছে। তুফান আমাকে ওর হাতের খেলনা বানিয়ে ফেলেছিল, যখন ইচ্ছা হতো খেলতো, যখন ইচ্ছা হতো ছুঁড়ে ফেলে দিত। তুফান নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। তুফানের বিরুদ্ধে রাজসাক্ষী দেয় তুফান ওর বড় বাবাকেও ছাড়ে নাই, আমার চোখের সামনে ওর বাবাকে গুলি করে মেরে ফেলেছিল। তখন আকরাম বলে, তাই বলে তুমি তোমার নিজের প্রেমিককে আমাদের হাতে তুলে দিলে? তোমার মাথায় যে এত বুদ্ধি, তোমাকে দেখে তো মনে হয় না। পুরাতন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে, সেই পর্যন্ত আমি সেই স্টোরির সাথেই থাকুন।